রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনুস ম্যান্ডেলা গান্ধী চেয়ে গয়ে বাড়ার মতো ব্যক্তিত্ব বলেছেন প্রেসিডেন্ট রামোস হোর্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত, পরিমাণে বেশি পাবে নিচের ধাপ। দলকানা অযোগ্য ও দুর্নীতিবাজদের অপসারণ চায় বিএনপি। উচ্চ আদালতে ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ। তথ্যসহ সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্যদিকে ডক্টর ইউনুসকে ম্যান্ডেলা গান্ধী চেয়ে গয়ে বাড়ার মতো ব্যক্তিত্ব বলেছেন রামোস হোর্তা। প্রধান উপদেষ্টার সাথে একান্ত বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন তারা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনী গার্ড অব অনার প্রদান করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও রামোস হোর্তা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রামোস হোর্তা দুদেশের সম্পর্ক আরও জোরদার এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার কথা জানান। This will enable the government to invest more in infrastructure, in education, in health, in environment protection, and so on. So, in that regard, we would hope to have my mentor, friend, Professor Yunus, and Bangladesh as a partner with Timor-Leste. প্রধান উপদেষ্টা জানান, পূর্ব তিমুরের সম্পদের পরিমাণ আক্ষরিক অর্থেই অশেষ। সেটিকেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগাতে চায় ঢাকা। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্তনে পূর্ব তিমুরকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। To make sure ASEAN supports us in the Rohingya issues, to restore Rohingyas back to Myanmar. So we discussed in details about how this can be achieved, how to make the international opinion go towards the repatriation of Rohingyas from Bangladesh back to Myanmar. It will be a strong support for us. Besides all the international forums, we look forward to get the support from East Timor. যৌথ সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ভাতার পরিমাণ নিচের ধাপের চাকরিজীবীরা বেশি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, প্রশাসনে পদবঞ্চিতদের ব্যাপারে বঞ্চিত নিরসন কমিটির প্রতিবেদন অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এদিকে দলকানা অযোগ্য ও দুর্নীতিবাজদের প্রশাসন থেকে সরিয়ে যোগ্যতার ভিত্তিতে মেধাবীদের নিয়োগে সুপারিশ করেছে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। প্রশাসনে সংস্কারে বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি রবিবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করে, যেখানে রয়েছে প্রশাসনকে এগিয়ে নিতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে সুপারিশ। উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে তাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। সো উই শুড আইডেন্টিফাই দেম এন্ড উই শুড গেট রিড অফ দেম। যদি আমরা সামনের দিকে প্রশাসনকে ভালোভাবে চালাতে চান, যদি যিনি সরকার, এভরিবডি নোজ হু আর ডিসপেন্সার্স, নতুন করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। তাদের কাছ থেকে প্রথম আগ থেকে ইউ হ্যাভ টু গেট রিড অফ দেম। ইউ হ্যাভ টু ফর এ ক্লিনজিং মেকানিজম মাধ্যমে ক্লিনজ করে তারপর আপনি সামনে আগাবেন। সামনে আগাবার সময় সতর্কভাবে আগাবেন, দ্যাট আই এগ্রি, যাতে করে ফাউল লোক না আসতে পারে, দলীয় লোক না আসতে পারে। এ সময় জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান জানান, বঞ্চিতদের বিষয়ে সরকারি চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মানমর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদবিধি, একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার
নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার। এটা যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একদিনও দেরি হবে। সচিব জানান, পে কমিশন সময়ের ব্যাপার, তাই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবে সরকার। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি, কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে, অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে, ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সে ব্যাপারে সরকার একমত। ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে, কি বলবো, যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে। বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে জনপ্রশাসন সচিবের রুমের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন প্রশাসনে বঞ্চিত কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। এর আগে 4 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকরা এখন বিচার কাজের বাইরে আছেন এবং ছুটিতে আছেন। 5 বছরেরও বেশি সময় আগে অসদাচরণের অভিযোগ ওঠা 3 বিচারক গত 19 নভেম্বর পদত্যাগ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে। রোববার রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারের সামনে জাতীয়তাবাদী কৃষক দল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধের বিষয়ে তিনি বলেন, রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরতে হবে। অনেক সময় পুলিশ খাদ্যপণ্যের গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে, এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। তিনি বলেন, শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় চাঁদাবাজি হতো না। মানুষকে যদি আগের আমলের চেয়ে স্বস্তি দেওয়া না যায় তাহলে মানুষ হতাশ হবে। মানুষ যেন অনাহারে না থাকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেদিকে দৃষ্টি দেবার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, প্রশাসনের ভেতরে যে কালো দোসর ও ভূতগুলো আছে, সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তা না করে তাদের যদি ভালো পোস্টিং পদোন্নতি দেন তাহলে কিন্তু মানুষ ভালো চোখে দেখবে না। এটা অত্যন্ত সত্য কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে খাদ্যপণ্যের দাম কোনোভাবেই কমাতে পারছে না সরকার। কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিটের শুনানি জানুয়ারিতে অ্যাটর্নির উপস্থিতিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে এই আদেশ দেওয়া হয়। রিটে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জিও জানানো হয়েছে। আমাদের কোনো চ্যানেল ভারতে চলে না, কিন্তু আমাদের এখানে চ্যানেলগুলো চলে ফ্রি টু এয়ার চ্যানেল। অর্থাৎ আমাদের 2টা চ্যানেল আছে, একটা পেয়ার চ্যানেল, একটা ফ্রি টু এয়ার চ্যানেল। ফ্রি টু এয়ার চ্যানেল আনতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। এটা 7 ধারা বলা আছে আমাদের কেবল টেলিভিশন আইনের, সেখানে নাই।
তো আমি বলছি সেখানে আমরা যেখানে আসে না আসে আমরা বলেছি যে এইগুলো আমাদের অবৈধ এবং বিশেষ করে আমাদের কতগুলো 10 ধারা 9 ধারা এগুলো লঙ্ঘনীয় হচ্ছে, তার বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো আমাদের দেশের শান্তি শৃঙ্খলা অখণ্ডতা নষ্ট হয়। এই জন্য আমি রিটটা করেছি জনস্বার্থে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামের নিয়োগকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় প্রদান করেন। হাব 2024-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের এম শাহাদাত হোসাইন তাসলিম সভাপতি ও ফারুক আহমেদ সর্দার মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাবের কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার হাবের তসলিম ফারুকের কার্যনির্বাহী কমিটি বাতিল করে। সেই সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ দেয়। পরে এই নিয়োগ বাতিল চেয়ে রিট হলে প্রশাসকের নিয়োগের বৈধতা নিয়ে রুল দেয় হাইকোর্ট। হাইকোর্ট রুলের নিষ্পত্তি করে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া প্রশাসককে অবৈধ বলে রায় দেন। একই সঙ্গে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন বলে রায়ে জানিয়ে দেওয়া হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে অতীতে কার্যক্রম যারা পরিচালনা করেছিলেন নির্বাচিত কমিটি, ওই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন এবং প্রশাসকের নিয়োগকে অবৈধ ঘোষণা করে আজকে মাননীয় বিচারপতি জনাব ফাতেমা নজিবের কোর্ট থেকে এই রায় ঘোষণা করেছেন। আগামীকাল মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। জাতির অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের, ফুলে ফুলে ভরে যাবে শহীদ বেদি। আশুলিয়ার প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বীরত্বের প্রতীক সাভারে স্মৃতির এই মিনারকে ঘিরে সব প্রস্তুতি শেষ। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে রাত পোহালেই লাখো মানুষের ঢল নামবে এখানে। দিনটি উপলক্ষে স্মৃতিসৌধ চত্বরকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণিল সাজে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সাভার স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলতে চলে আসবে। পোশাক, সাদা পোশাক, এবি ভ্যান, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি। সৌন্দর্য বর্ধনের ছোঁয়া ঢাকা আরিচা মহাসড়কেও। বিজয় দিবসকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসনও। আলোকসজ্জা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ যে সকল অনুষ্ঠান রয়েছে সেগুলো যথাযথভাবে উপজেলা প্রশাসন সাভারের পক্ষ থেকে পালন করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজয় দিবসের প্রত্যুষেই শহীদদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনীতিক সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ চত্বর। 5 আগস্টের পর থেকে নতুন এক বাংলাদেশ, নতুনত্বের মাঝেই এবারের বিজয় দিবস। স্বাধীনতার স্বপ্ন পূরণে নতুন করে লড়াই, শপথ ও প্রত্যয়, মর্যাদা পুনরুদ্ধারের দৃঢ়তা, যেখানে থাকবে না কোনো রকম বৈষম্য, বিদ্বেষ ও বিরোধ। শেফালি মিতু, বাংলাভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। শেখ হাসিনার শিক্ষাগত বিদেশি ডিগ্রিগুলোর সত্যতা নিয়ে চ্যালেঞ্জ প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের। বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিতে দূতাবাসগুলোতে এনআইডি বিভাগ চালুর প্রয়োজনীয়তার কথা। আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে শফিক রেহমান বলেন, বিপ্লবী সরকার বিপ্লবী আচরণ করছে না। বর্তমান সরকারকে আইনের ঊর্ধ্বে গিয়ে বিপ্লবী আচরণ করার তাগিদ দেন তিনি। সেই সাথে বিদেশে রাষ্ট্রদূতদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ এই সাংবাদিক। তিনি বলেন, রাষ্ট্রদূতরা কি কাজ করে তার মাসিক হিসাব দিতে হবে। সেমিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার দাবি তুলেছেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার, প্রবাসীদের এনআইডি কার্ড দেওয়া সহ রেমিটেন্স পাঠানোর জটিলতা কমানোর দাবিও করেন তিনি। আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, সেই বাড়িটা বিক্রি করে দিয়ে দারামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং শেখ হাসিনাকে
একটা ডক্টরেট উপাধি দেওয়া হচ্ছে। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আসলে তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন। কিন্তু অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে, এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন তোমাদের সবাই চেতে আমি শিক্ষিত, তোমাদের একটা পিএইচডি থাকতে হবে। আমার 1 ডজন পিএইচডি আছে, তার মধ্যে একটা হচ্ছে ডারহাম পিএইচডি। আমি মনে করি ডারহাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি লেখা উচিত যে তোমরা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো। আন্তর্জাতিক মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ মানহানির মামলা মীমাংসার জন্য দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $1.5 কোটি দিতে সম্মত হয়েছে। এবিসি নিউজের তারকা সঞ্চালক জর্জ স্টেফানোপোলোস একটি অনুষ্ঠানে ট্রাম্পকে নিয়ে মিথ্যা কথা বলেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী বলে মন্তব্য করেন। যদিও গেল বছর একটি দেওয়ানি মামলায় জুরিরা ট্রাম্পকে ধর্ষণের জন্য দায়ী নয়, বরং যৌন নিপীড়নকারী বলে আখ্যা দিয়েছিলেন। ওই ঘটনায় ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলা নিষ্পত্তির জন্য শনিবার উভয় পক্ষ একটি সমঝোতায় আসে। সমঝোতা অনুযায়ী এবিসি নিউজ একটি প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য $15 মিলিয়ন দান করবে। এটি ট্রাম্পের পক্ষে প্রতিষ্ঠা করা হবে। এছাড়া আরও $1 মিলিয়ন দেবে ট্রাম্পের আইনগত খরচের জন্য। আর্থিক দণ্ডের পাশাপাশি এবিসি নিউজকে একটি বিবৃতি দিয়ে স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশও করতে হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রোহিঙ্গা প্রত্যাবাসনে পূর্ব তিমুরের ভূমিকা প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনুস ম্যান্ডেলা গান্ধী চেয়ে গয়ে বাড়ার মতো ব্যক্তিত্ব বলেছেন প্রেসিডেন্ট রামোস হোর্তা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত, পরিমাণে বেশি পাবে নিচের ধাপ। দলকানা অযোগ্য ও দুর্নীতিবাজীদের অপসারণ চায় বিএনপি। উচ্চ আদালতে ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষ। তথ্যসহ সুপারিশ পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।